আচ্ছা বলুন তো, গদ্দার, বিশ্বাসঘাতক এই শব্দগুলো শুনলে কোনো মানুষের নাম বা ছবি আপনার সামনে কি ফুটে উঠছে? আমি জানি আমার মতো আপনাদের সামনেও একটাই নাম ফুটে উঠছে, মির্জাফর। ইংরেজি সাহিত্যে যেমন আছে ব্রুটাস, বাংলায় তেমন আছে মির্জাফর, যার প্রতিশব্দ হয়ে গেছে বিশ্বাসঘাতক। কিন্তু মির্জাফর আসলেই কি বিশ্বাসঘাতক ছিলেন? এই প্রশ্নটাকে নিয়ে একটু কি ভাবনার অবকাশ ছিল না? ইতিহাসকে কি অন্যভাবে দেখা যেত না? এই ভিন্ন একটি আঙ্গিকে মির্জাফর এবং তার কার্যপ্রণালীকে দেখিয়েছেন লেখক দেবাশিস পাঠক তার মির্জাফর বিশ্বাসঘাতক ছিলেন না এই ইবুকটার মাধ্যমে। নমস্কার, আমি সৌভিক। আমার আপনার চ্যানেলে বই প্রকাশ সৌভিকে আপনাদের সকলকে স্বাগত। চলুন জেনে নিই এই ইবুকটির মাধ্যমে ইতিহাসকে একটু অন্য অঙ্গিকে। বইটা আপনি সম্পূর্ণ বিনামূল্যে ereaders.co.in এ গিয়ে পড়তে পারেন। আমি এই ওয়েবসাইটের লিংক আমার প্রথম কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে গিয়ে বইটা সম্পূর্ণ বিনামূল্যে পড়তে পারবেন। সিংহাসন দখলের পথ কখনোই কুসুমাতীর্ণ ছিল না। প্রবঞ্চনা, বিশ্বাসঘাতকতা, রক্ত, দেশ, লোভ, হিংসা সবসময় পূর্ণ ছিল। তা সেক্ষেত্রে মির্জাফর যে খুব বেশি ঘৃণিত কোনো কাজ করে ফেলেছিল এই বিশ্বাসঘাতকতা করে, তেমনটা কিন্তু নয়। বরাবর যেটা হয়ে এসছে মির্জাফর সেই রুলই ফলো করেছেন। এবারে চলে আসুন পলাশী যুদ্ধের পরে। যদি পলাশী যুদ্ধের পরিণামটা একই হতো, কিন্তু মির্জাফর ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতের পুতুল না হতেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষ কোনোদিনই দখল না করতে পারত, এবং মির্জাফরের আমলে বাংলার নবাবী এবং বাংলার সমৃদ্ধি একটা অন্য উচ্চতায় যেত, তাহলে কি মির্জাফরের এই বিশ্বাসঘাতকতাকে আমরা বিশ্বাসঘাতকতা বলতাম? বোধ হয় না। যদি বিশ্বাসঘাতকতা বলতে হয় তবে আলিবর্দী খাঁ কি করেছিলেন? আলিবর্দী খাঁ নিজের নবাব সরফরাজ খানকে যে নিষ্ঠুরতার সঙ্গে, ক্রূরতার সঙ্গে এবং ধূর্ততার সঙ্গে হত্যা করেছিলেন, তার কাছে মির্জাফর তো শিশু। হয়তো এই কর্মফল বলে একটা জিনিস আছে। আলিবর্দী খাঁ যেমনভাবে তার নিজের নবাবের বিরুদ্ধে গিয়ে তার সিংহাসন দখল করেছিলেন, ঠিক তেমনই হয়তো মির্জাফর তার নবাবের বিরুদ্ধে গিয়ে সিংহাসন দখল করার চেষ্টা করেছিলেন। আলিবর্দী খাঁ মৃত্যুর সময় দুজনকে দিয়ে শপথ করেছিলেন, এক সিরাজ এবং সেকেন্ড মির্জাফর। সিরাজকে দিয়ে শপথ করেছিলেন যে সিরাজ খুব মদ্যপান করতেন। কোরআন ছুঁয়ে সিরাজকে শপথ করতে হয়েছিল যে তিনি কোনোদিন আর মদ ছোবেন না। আলিবর্দী খাঁ মৃত্যুর পর সিরাজ আর মদ ছোননি। আর 2 নম্বর শপথ করেছিলেন মির্জাফর। মির্জাফরকে শপথ করতে হয়েছিল যে সিরাজকে তিনি সবসময় রক্ষা করে চলবেন। আলিবর্দী খাঁকে দেওয়া মির্জাফরের এই যে কথা, সেটা মির্জাফর অনেকটা মানতে চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সম্ভব আর হয়নি। তার কারণ কাশ্মীরি এক যুবক মোহনলালের আগমন। দরবারে অনেক বরিষ্ঠ অভিজ্ঞ সেনাপ্রধান থাকা সত্ত্বেও সিরাজের মোহনলালের প্রতি অতি নির্ভরতা অন্যান্য সেনাপ্রধানের সঙ্গে সঙ্গে মির্জাফরকেও কিন্তু সন্তুষ্ট করতে পারেনি। মির্জাফর রুষ্ট হয়েছিলেন। এ বইটির মধ্যে অনেক চমকপ্রদ তথ্য থাকা সত্ত্বেও দুটো তথ্য আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে। 1 নম্বর তথ্য হচ্ছে, কলকাতা আক্রমণ করে সিরাজদৌল্লা কলকাতার নাম পরিবর্তন করে রেখেছিলেন আলীনগর। এই আলীনগর রাখার পিছনে কারণ হচ্ছে সিরাজদৌল্লা নাকি তার দাদুর নাম অনুসারে, অর্থাৎ আলিবর্দী খান নাম অনুসারে রেখেছিলেন কলকাতার নাম আলীনগর। কিন্তু আসল কথা হচ্ছে সিরাজদৌল্লা কলকাতার নাম আলীনগর রেখেছিলেন ইমাম আলীর নাম অনুসারে। কে এ ইমাম আলী? ইমাম আলী হলেন ইসলাম ধর্মের চতুর্থ ধর্মগুরু বা চতুর্থ খলিফা ইমাম আলী। তার নাম অনুসারে সিরাজদৌল্লা কলকাতার নাম রেখেছিলেন আলীনগর। দ্বিতীয় তথ্য হচ্ছে, মুর্শিদ কুলি খাঁর 2 মেয়ে ছিল, আজিমুন্নেসা এবং জিনাতুন্নেসা। এই আজিমুন্নেসার সঙ্গে বিয়ে হয় মধ্যপ্রদেশের বুরহানপুরের সুজাউদ্দিন মোহাম্মদ খানের। বিয়ের কিছুদিন পরেই আজিমুন্নেসা মারা যান এবং তারপরে সুজাউদ্দিন মোহাম্মদ খানের সঙ্গে বিয়ে হয় জিনাতুন্নেসা। এই আজিমুন্নেসার কবর আছে আজিমনগর মসজিদের জাস্ট তলায়। আজিমনগর মসজিদে এখন শুধুমাত্র একটা দেওয়াল অবশিষ্ট আছে। এটা বলা হয়, মানে যারা মুর্শিদাবাদে গেছেন বা গাইডরা বলে যে এই কবরটা হচ্ছে কলজে খাকি বেগমের জীবন্ত কবর বা জীবন্ত কবর বলে বলা হয়। যে জনশ্রুতি আছে যে আজিমুন্নেসার নাকি একটা কঠিন রোগ হয়েছিল, সেই রোগের পথ্য হিসেবে চিকিৎসক তাকে বাচ্চা ছেলেদের কলিজা বা লিভার খেতে বলেছিলেন, এবং সেই লিভার খাওয়াটা তার অভ্যাস হয়েছে, এবং তারপরে নবাব সাহেব জানতে পারে তাকে জীবন্ত কবর দেওয়ার নির্দেশ দেন। কিন্তু এই সমস্ত কিছু সম্পূর্ণ বোগাস, এটা একটা কল্পকাহিনী, এরকম কোনো ঐতিহাসিকগত সত্য নয়, এটা মুখে মুখে প্রচারিত হয়ে গেছে। তাই লেখক এত গবেষণা করে বইটা লিখেছেন। এই ঘটনাটা উল্লেখ করেছেন উনি ঠিকই, কিন্তু তার তলায় উনি যদি বলে দিতেন যে এটা জনশ্রুতি বা জনশ্রুতি বলে প্রচলিত আছে, তাহলে বোধহয় যুক্তিযুক্ত হতো। পলাশীর যুদ্ধ, যে যুদ্ধ শুধুমাত্র বাংলা নয় সমগ্র ভারতীয় উপমহাদেশের ইতিহাসের গতি পরিবর্তন করে দিয়েছিল, সেই যুদ্ধকে আবার বোধহয় ইভ্যালুয়েট করার সময় এসছে। কার জন্য হয়েছিল, কে কার কি রোল ছিল, সেগুলোকে যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে দেখা যায়, তাহলে মনে হয় ইতিহাসের অনেকগুলো দিক, অনেকগুলো দরজা আমাদের সামনে খুলে যাবে।
লিঙ্ক দিয়ে দিয়েছি, বইটা পড়ে নিন। বইটা পড়ার পর আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর আপনি যদি আমার পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটা ফলো করতে ভুলবেন না। আমি এই ধরনের বইয়ের রিভিউ বা অন্য কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের সামনে আবার আসবো। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অনেক